আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য এক্সপ্লেন করতে চলেছি তেলুগু ভাষায় সদ্য মুক্তি পাওয়া সিনেমা টেনেন্ট, যার বাংলা অর্থ কিনা ভাড়াটিয়া। একটি ছেলে গ্রাম থেকে বিয়ে করে শহরে এসে একটি ফ্ল্যাট ভাড়া নেয়। ছেলেটি যেহেতু জব করত, তাই তার স্ত্রী সারাদিন বাড়িতে একাই থাকতো। কিন্তু সমস্যা কি জানেন? ওই লোকটির ফ্ল্যাটের সামনেই 4 জন ব্যাচেলার ভাড়াটিয়া থাকতো, আর ওই 4 জন ছেলেগুলো মোটেও সুবিধার ছিল না। আর কিছুদিনের মধ্যে কিছু রহস্যজনক ঘটনা ঘটে, যার কারণে লোকটি তার কলিজার টুকরা বউকে খুন করে পুড়িয়ে মারে। আর সামনের ফ্ল্যাটে যে 4 জন ছেলে ভাড়া থাকতো, তাদের ফ্ল্যাটে রোজ 3-4 জন করে মেয়ে এসে মাতাল হয়ে পড়ে থাকতো। আর এইসব মেয়েদের সঙ্গে আবার ওই নতুন বউয়ের কানেকশন কি? টুইস্ট আসে এরপরেই, যখন পুলিশ ওই সদ্য বিবাহিত লোকটিকেই জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আর তাকে জিজ্ঞাসা করার পর বেরিয়ে আসে এক এক করে রহস্যময় সব ঘটনার মোড়। কি সেই ঘটনা জানতে হলে দেখতে হবে আপনাকে আমাদের পুরো এক্সপ্লেনেশন। তাহলে চলুন আর দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদের গৌতমকে দেখানো হয়। সে মূলত তার বন্ধুর সঙ্গে কথা বলছিল। গৌতম তার বন্ধুকে ইউএসএ চলে যাওয়ার কথা বলে। তখন তার বন্ধু উঠে বলে, সবে তো মাত্র বিয়ে করলি, এখনই চলে যাচ্ছিস? তা ভাবিকে সঙ্গে নিয়ে যাচ্ছিস না একাই যাচ্ছিস? কিন্তু গৌতম এই কথার কোনোই উত্তর দেয় না। ফোন কেটে সে তার গাড়িতে ওই সুটকেসটি ভরে ড্রাইভ করতে থাকে রাস্তায়। এরপর রাতের অন্ধকারে গৌতম তার গাড়িটিকে একটি নির্জন জায়গায় দাঁড় করায়। সুটকেসটিকে বের করে সে গাড়ি থেকে, আর এরপর সুটকেসে কেরোসিন ঢেলে সে আগুন লাগিয়ে দেয়। দেখা যায় গৌতম সুটকেসের দিকে তাকিয়ে নীরবে কান্না করছে। আর এইভাবেই দাঁড়িয়ে থাকতে থাকতে সকাল হয়ে যায়। আর গৌতম সেই ছাইগুলোকে হাতে নিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে। আর ঠিক তখনই পুলিশ ফোর্স এসে নিজের বউকে খুন করার অপরাধে গৌতমকে গ্রেফতার করে নিয়ে যায়। সিন কাট হলে পুলিশ স্টেশন দেখানো হয়। আর গৌতমের এই কেসটি ইনভেস্টিগেশনের দায়িত্ব পেয়েছে নয়না তলোয়ার। নয়না খুব মনোযোগ দিয়ে সেই কেস ফাইলটি পড়ে আর গৌতমের বিল্ডিং এর দারোয়ানদের বলে, বলুন তো আপনারা রাতে কি দেখেছেন? দারোয়ানটি তখন বলতে শুরু করে, রাতের ডিউটির ফাঁকে আমি একটু সিগারেট খাচ্ছিলাম, তখন একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ পাই। দৌড়ে সেখানে গিয়ে দেখি একটা ছেলে নিচে পড়ে গেছে। সিকিউরিটি গার্ডটি বলে, এটা দেখেই তো আমি পুলিশকে ফোন করেছিলাম। আর তখনই বিল্ডিং এর সবাই এসে যায় আর ছেলেটিকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। দারোয়ানের কাছ থেকে সবকিছু শুনে এসে গৌতমের কাছে সে এসে জিজ্ঞাসাবাদ করে, তুমি তো অনলাইনে একটা কমপ্লেন করেছিলে যে তুমি বেঙ্গালুরু থাকা অবস্থায় তোমার বউ গায়েব হয়ে গেছে, কিন্তু তুমি তো নিজেই তোমার বউকে নিজের ফ্ল্যাটে খুন করে আগুনে পুড়িয়ে দিয়েছো। আর এখন সবকিছু সত্যি সত্যি বলো, কিভাবে আর কেনই বা তুমি তোমার স্ত্রীকে খুন করেছো? আর ঠিক তখনই গৌতমের গতদিনের কথা মনে পড়ে যায়, যখন তার স্ত্রীর বডিটি বিছানায় পড়েছিল। এরপর গৌতম সবকিছু বলতে শুরু করে। সে বলে, আমি গত 6 বছর থেকে চাকরি করছি। বেশ কিছু সময় চাকরির পর আমার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। তারা হুট করেই আমাকে একদিন বাড়িতে ডাকে। আর সে বাড়িতে গিয়ে দেখে তার বাবা মা তারই চাচাতো বোনের সঙ্গে বিয়ে ঠিক করেছে। আর এদিকে সন্ধ্যা আগে থেকেই গৌতমকে অনেক ভালোবাসতো, তাই পরিবারের সবার সম্মতিতেই তাদের দুজনের বিয়েটা হয়। বিয়ের পরই গৌতম সন্ধ্যাকে তার হায়দ্রাবাদের এই ফ্ল্যাটটিতে নিয়ে আসে। তারা দুজন নতুন করে সুখের সংসার শুরু করে। গৌতমও সুযোগ পেলেই সন্ধ্যাকে শপিং করতে নিয়ে যেত। আর এভাবেই আনন্দে দিন কাটছিল তাদের। সিন বর্তমানে আসলে নয়না বলে, তুমি যদি তোমার বউকে এতটাই বেশি ভালোবাসতে তাহলে তাকে খুন করলে কেন? গৌতম চুপ করে বসে থাকে। নয়না উঠে বলে, তোমার সামনের ফ্ল্যাটের যে 4 জন ছেলে থাকতো, তাদের মধ্যে একজন আজকে রাতেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। কিন্তু আজব কথা কি জানো, তুমি যখন তোমার স্ত্রীর লাশটিকে পোড়াচ্ছিলে, ঠিক সেই সময় ছেলেটি ছাদ থেকে লাফ দিয়েছে। যে ছেলেটি ঝাঁপ দিয়েছিল সে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ছেলেটির নাম কি জানো? ঋষি। আর এই নামটি শুনে গৌতম বেশ চমকে ওঠে। নয়না তখন গৌতমকে জিজ্ঞেস করে, তোমার বউকে খুন করা আর ঋষির ছাদ থেকে লাফ দেওয়া, এই দুটোর মধ্যে কি আদৌ কোনো কানেকশন রয়েছে? গৌতম এবারও কোনো কথারই উত্তর দেয় না। এরপর সিন কাট হলে দেখা যায় নয়না হাসপাতালে এসেছে ঋষির সঙ্গে দেখা করার জন্য। সে এসে দেখে ঋষির এখনো জ্ঞানই ফেরেনি।
ঋষিকে ডাকলে একটু একটু তার হুঁশ ফিরে আসে। দেখা যায় ঋষি যেন কারো নাম নেওয়ার চেষ্টা করছে। শ শ করা শুনে নয়না মনে করে সে হয়তো সন্ধ্যার নাম নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সবাইকে চমকে দিয়ে ঋষি বলে ওঠে শ্রাবণী। নয়না তো এতে পুরাই অবাক, এই শ্রাবণীটা আবার কে? আর এরপরে সিনটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় ঋষি ফোনে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, আর ঋষির গার্লফ্রেন্ডের নামই হলো শ্রাবণী। এখান থেকেই আমরা জানতে পারি শ্রাবণী বেশ কিছুদিন ধরে ঋষিকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, কারণ তার ফ্যামিলি অন্য কোথাও তার বিয়ে দিতে চায়। কিন্তু এদিকে ঋষি শ্রাবণীকে এখন বিয়ে করতে চায় না, তাই শ্রাবণী কাউকে কিছু না বলেই পালিয়ে ঋষির কাছে আসার জন্য বের হয়ে পড়েছে। ঋষি শ্রাবণীকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না, বরঞ্চ ফোনটাই কেটে দেয়। যার ফলে এবার ঋষিও টেনশনে পড়ে যায়, কারণ সে তো এখানে ব্যাচেলর থাকে 3জন ছেলের সঙ্গে। শ্রাবণী আসলে সে শ্রাবণীকে কোথায় রাখবে? আর এরপরই ওই 3জন ছেলেকে দেখানো হয়। এই ছেলেটার নাম হলো রোহিত, এর নাম হলো সিক্স সেন্স, আর 3 নাম্বার এই ছেলেটার নাম হলো স্যান্ডি। কিন্তু দেখা যায় রোহিত কি যেন একটা ভেবে গৌতমের ফ্ল্যাটের বেল বাজায়, আর গৌতম চমকে ওঠে। বারবার বেল বাজতে থাকলে গৌতম তার পেছনে একটা ছুরি হাতে করে দরজা খুলতে যায়। গৌতম দরজা খুললে রোহিত বলে, কি ব্যাপার, তোমাকে এত টেনশনে দেখাচ্ছে কেন? গৌতম বলে, তোমার কি কোনো কিছু দরকার? রোহিত বলে, আরে না, আমি শুনলাম তুমি নাকি ইউএসএ চলে যাচ্ছ, তাই আসলাম আর কি। সন্ধ্যা দিদিকে দেখছি না যে। গৌতম এতে একটু চিন্তায় পড়ে যায়। তখন রোহিত বলে, ইটস ওকে, আমি তো শুধু বিদায় জানাতে এসেছিলাম। গৌতম থ্যাংক ইউ বলে মুখের উপরেই দরজাটি লাগিয়ে দেয়। আর এরপর দেখা যায় তারা 3 বন্ধু মিলে ড্রিঙ্কস করছে আর কথা বলছে। রোহিত তখন বলে, সন্ধ্যা দিদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তার বরের আচরণটা কেমন জানি ছিল। তখন সিক্স সেন্স বলে, আমি জানি ব্যাপারটা কি হয়েছে। সে তখন বলে, লোকটি হয়তো নিজের বউকেই খুন করে লাশের সামনে বসে ভাবছিল এখন কি করবে লাশটার। আর তখনই বেল বেজে ওঠে। লোকটি ভয় পেয়ে পেছনে চাকু হাতে দরজা খোলে, যে সামনে আসবে তাকেই খুন করবে। কিন্তু যখন দেখে পরিচিত লোক, খুন করতে না পেরে বিরক্ত প্রকাশ করেছে আর কি। কি ঠিক বলছি তো? আর এবার তাহলে বুঝুন এর নামটা কেন সিক্স সেন্স রাখা হয়েছে। আর তখনই ঋষি আসলে স্যান্ডি তাকে বলে, কিরে, তোকে এত স্ট্রেস দেখাচ্ছে কেন? ঋষি কিছু বলার আগেই সিক্স সেন্স বলে, বুঝতে পেরেছি, হঠাৎ করেই তোমার গ্রামের গার্লফ্রেন্ড বলেছে ফোন করে যে সে তোমার কাছে আসছে, যার কারণেই তুমি চিন্তায় পড়ে গেছো যে তাকে তুমি এখন কোথায় রাখবে। আর এটা শুনে স্যান্ডি বলে, কিরে, সত্যি নাকি? তখন ঋষিও সম্মতি দেয়। আর এরপরে আমাদের শ্রাবণীকে দেখানো হয়। সে ঋষিকে ফোন করে বলে, আমি একটুর মধ্যেই হায়দ্রাবাদে পৌঁছে যাব, বাস স্ট্যান্ডে নামলে তুমি আমাকে এসে রিসিভ করে নিয়ে যেও। আর এরপরে রোহিতের ফোনে একটি মেয়ে ফোন করে বলে, দেখো, আমি এসব জঘন্য কাজ করতে পারবো না। তখন রোহিত বলে, এসব যদি করতে না পারো তাহলে তোমাকে মালও দেব না। তখন কাভিয়া বলে, তাই বলে কি তুই আমাকে দিয়ে এসব কাজ করাবি? তখন রোহিত বলে, মাল নিতে যদি চাস তাহলে তো তোকে এসব করতেই হবে। তখন কাভিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি করতে পারি কিনা। আর এই জায়গাতে তারা দুজন কি নিয়ে কথা বলল, এই সব কিছুই আপনারা সিনেমার আগে গিয়ে জানতে পারবেন। আর এরপর দেখা যায় ঋষির মা তাকে ফোন করে বলছে, সত্যি করে বলতো, শ্রাবণী কি তোর কাছে গেছে? ঋষি বলে, কেন মা, কি হয়েছে? ঋষির মা বলে, শ্রাবণীর বাবা আমার কাছে এসেছিল, তিনি নাকি শ্রাবণীর বিয়ে অন্য কোথাও ঠিক করাই শ্রাবণী নাকি তোর কাছে পালিয়ে গেছে। শ্রাবণীর বাবা আমাকে বলল, শ্রাবণী যদি তোকেই বিয়ে করে তাহলে তিনি তোর সঙ্গে শ্রাবণীর বিয়ে দিতে রাজি। এরপর কথা বলা শেষ হলে ঋষি বাইরে যেতে লাগলে স্যান্ডি বলে, কোথায় যাচ্ছিস? ঋষি বলে, পাশের বাসার সন্ধ্যা দিদির কাছে। শ্রাবণীকে তো এখানে আর রাখতে পারবো না, যদি 3-4 দিনের জন্য ওখানে রাখার ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয়। রোহিত তখন বলে, তোর ওদের সঙ্গে এত ভালো সম্পর্ক হলো কি করে? ঋষি বলে, শুনেছি ওরা নাকি আমার এলাকারই, তাই একদিনে লিফটের মধ্যে কথা বলতে বলতে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। আর এরপর ঋষি গৌতমের কাছে গিয়ে বলে, স্যার, ছোট্ট একটা হেল্প লাগতো আপনার। গৌতম বলে, বলো কি হেল্প লাগবে? তখন ঋষি বলে, আসলে আমার একটা বান্ধবী আসছে তো, ওকে তো আর আমাদের ফ্ল্যাটে রাখতে পারবো না, তাই সন্ধ্যা দিদিকে বলে যদি একটু এখানে রাখার ব্যবস্থা করতেন আমার জন্য খুবই ভালো হতো। গৌতম বলে, 2 দিন কেন, যতদিন ইচ্ছে থাকুক। আসলে আমি আজকেই ইউএসএ চলে যাব, সন্ধ্যাও এখানে থাকবে না, তাই তোমার বন্ধুকে যতদিন ইচ্ছা রাখতে পারো। তোমার বন্ধু আসলে আমাকে একটা কল করে দিও, আমি চাবি দিয়ে যাব। আর এইটা শুনে ঋষি খুব খুশি হয়।
এরপর দেখা যায় ইন্সপেক্টর নায়না আবারও গৌতমকে জিজ্ঞাসাবাদ করে। তখন গৌতম বলে, বিয়ের পরে আমি এখানে এসে এতটাই খুশি ছিলাম যে দিন কিভাবে পার হচ্ছে সেটা আমি টেরই পাইনি, কিন্তু গত 1 মাস থেকে জানি না কি হয়েছে, যেই বাসাটা সবসময় হাসি আনন্দে ভরে থাকতো সেই বাসাটা যেন শূন্যতায় ভরে গেছে। যেই সন্ধ্যা আমার সঙ্গে সবসময় হাসি আনন্দে মেতে থাকতো সেই সন্ধ্যায় যেন ধীরে ধীরে আমাকে এড়িয়ে চলতে শুরু করে। যতই দিন যায় ওর আর আমার মধ্যেকার দূরত্ব যেন আরো বৃদ্ধি পায়। সে সবসময় মনমরা আর চুপচাপ হয়ে থাকতো। এই বিষয়ে তাকে কিছু জিজ্ঞেস করলে সে কিছুই বলতো না, কিন্তু হুট করেই আমি একদিন বাথরুমে গিয়ে দেখি বিয়েতে আমার দেওয়া পায়েলটাও সে ফেলে দিয়েছে। এইটা দেখে আমার খুবই কষ্ট লাগে, কিন্তু আমি তারপরে ওকে কিছুই বলিনি। কিন্তু এই বিষয়টা আমাকে এতটাই ভাবায় যে আমি সবসময় এটাই ভাবতে থাকি, সন্ধ্যার কি হয়েছে, কেনই বা সে আমার সঙ্গে এমনটা করছে? সে কি অন্য কারো প্রেমে পড়েছে যার জন্যই সে আমাকে এড়িয়ে চলছে? আর এরপর আমি বাসায় গেলে দেখি সন্ধ্যা দরজা বন্ধ করে রুমের মধ্যে রয়েছে। চাবি দিয়ে আমি দরজা লক করলে দেখি, আর ঠিক তখনই সিনটা বর্তমানে ফিরে আসে। আর দেখা যায় নায়না চুপচাপ বসে গৌতমের এই কথাগুলো শুনছে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় সন্ধ্যার লাশটা বিছানায় পড়ে রয়েছে, আর গৌতম পাশে দাঁড়িয়ে ভাবছে লাশটাকে কি করা যায়। আর এর কিছুক্ষণ পর সে একটি সুটকেস নামিয়ে সন্ধ্যাকে সেই সুটকেসে ভরে। এইসব কাজ করার পর গৌতম গোসল করতে গিয়ে হাউমাউ করে সন্ধ্যার জন্য কাঁদতে থাকে। সিন আবারও বর্তমানে আসলে তখন নায়না গৌতমকে বলে, তুমি কি শুধুমাত্র একটা সন্দেহর বশেই তোমার স্ত্রীকে খুন করেছ যে তোমার স্ত্রী অন্য কারো প্রেমে পড়েছে? এমনটা তুমি কি করে করতে পারলে? এরপর একটি কনস্টেবল এসে নায়নাকে বলে, ম্যাম একটু প্রবলেম হয়েছে, জলদি আমাদের ঋষির কাছে যেতে হবে। নায়নাকে হাসপাতালে দেখে ঋষির মা এবং শ্রাবণীর বাবা কি যেন একটা বলে। তখন নায়না ঋষির কেবিনে এসে বলে, তুমি নাকি ডাক্তার আর নার্সদের নিজের চিকিৎসা করতে দিচ্ছ না? ঋষি তখন ফিসফিস করে বলে, এক মুহূর্তে সবকিছু কেন জানি বদলে গেল, শেষ হয়ে গেল। আমার সব চিকিৎসা বন্ধ করে দাও, আমি এই পৃথিবীতে বাঁচতে চাই না। আর এই সব কথা শুনে নায়না চমকে ওঠে। আর এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় ঋষি শ্রাবণীকে রিসিভ করে একটি দোকানের সামনে দাঁড়ায়, কারণ সেখানে ফুচকা রয়েছে আর ফুচকা শ্রাবণীর খুবই পছন্দ। ঋষি শ্রাবণীকে বলে, তুমি ফোন করে তোমার বাবাকে বলো আমার কাছে রয়েছে, তিনি তোমার জন্য খুবই টেনশন করছে। কিন্তু শ্রাবণী ভয়ে তার বাবার সঙ্গে কথা বলে না। ঋষি তখন শ্রাবণীর বাবাকে বলে, আঙ্কেল আমি ঋষি, আর শ্রাবণী আমার কাছে আছে। শ্রাবণীর বাবা তখন বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, যার জন্যই তো আমি তোমার মায়ের সঙ্গে ফাইনাল কথাটা বলেছি। সে যাই হোক, আগামীকাল আমি আর তোমার মা হায়দ্রাবাদে আসছি, আর সেখানে গিয়েই তোমাদের বিয়ের বিষয়টা পাকাপোক্ত করব। ভালো থেকো। আর এই কথা শুনে শ্রাবণী আর ঋষি তো অনেক খুশি হয়ে যায়, আর তারা দুজন রাস্তার মাঝখানে বেশ আনন্দ ঘন মুহূর্ত কাটায়। এরপর দেখা যায় ঋষি শ্রাবণীকে নিয়ে গৌতমের ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল বাজায়, কিন্তু বেশ কয়েকবার কলিং বেল বাজালেও কারো কোনো সাড়া শব্দ নেই, যার কারণে ঋষি গৌতমকে ফোন করে, কিন্তু গৌতম ড্রাইভ করছে, যার কারণে সে ঋষির ফোনটাও ধরে না। তাই কোনো উপায় না পেয়ে ঋষি নিজের ফ্ল্যাটে শ্রাবণীকে নিয়ে যায়। তখন একটি মেয়ে দরজা খুলে শ্রাবণীকে ভেতরে ডাকে। মেয়েটি শ্রাবণীকে বলে, আমার নাম কাব্যা, এসো তোমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেই। তারা যে যার মতো করে নিজের নাম বলে শ্রাবণীকে, আর আবারও তারা ড্রিঙ্ক করতে শুরু করে। আসলে এখানে ঋষি বাদে সবাই কিন্তু ড্রিঙ্কস করে, আর এই দুইটা মেয়ে এই বিল্ডিং এরই, তারাও তাদের সঙ্গে প্রতিদিন ড্রিঙ্ক করার জন্য এখানে আসে। এরপর ঋষি শ্রাবণীকে একটি কামরায় প্রবেশ করিয়ে বাইরে আসে। তখন রোহিত বলে, কিরে গৌতম নাকি তোকে চাবি দেবে? তখন ঋষি বলে, আমি ফোন করেছিলাম কিন্তু কল রিসিভ করছে না। তখন রোহিত বলে, কয়েকদিন থেকে দেখছি গৌতমের ব্যবহারটা কেমন জানি অন্যরকম। এরপর দেখা যায় শ্রাবণী ড্রেস চেঞ্জ করে লজ্জায় লজ্জায় বাইরে বের হয়ে আসে। আর তখন স্যান্ডি মজা করে বলে, আমার চিকেন লেগ পিসটা কোথায় রে, কেউ চুরি করেছিস নাকি? তখন শ্রাবণী বলে, আপনাদের ফ্রিজে চিকেন আছে নাকি? আমি কিন্তু খুব সুন্দর চিকেন রান্না করি। কাব্যা তখন বলে, ফ্রিজ ওইদিকে, দেখো গিয়ে চিকেন আছে কিনা। সে ফ্রিজ খুলে দেখে চিকেন রয়েছে, আর সে একাই মশলা টশলা করে চিকেন রেডি করে সবার সামনে নিয়ে আসে।
সবাই তার হাতের চিকেন খেয়ে খুবই প্রশংসা করে। আর সিনটা আবারও বর্তমানে ফিরে আসে আর দেখা যায় নায়না ঋষির পাশে এখনো বসে রয়েছে। আর এরপর সে আবারও গৌতমকে জিজ্ঞাসাবাদ করতে যায়। গৌতম বলে, সন্ধ্যার কি হয়েছে সে আমাকে কোনো মতেই বলছিল না, যার কারণে আমি তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেই। আর তখন আমি জানতে পারি সে কেন মন খারাপ করে আছে, আসল কারণটা বলতে না পেরে আমার সঙ্গে এমনটা করছে। আর একদিন আমি সন্ধ্যার হাত ধরে তাকে বলি, আমি যে সন্ধ্যাকে এতটা ভালোবাসি, এতটা বিশ্বাস করি, সে আমাকে এইভাবে কখনোই কষ্ট দিতে পারে না। আর তখনই সন্ধ্যা আমার মুখের দিকে তাকায় আর সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে। কিন্তু একটু পরে সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় বসে অঝরে কাঁদতে শুরু করে। কিন্তু সন্ধ্যা এমন ভাবে কাঁদছেই বা কেন, কি বা হয়েছে সন্ধ্যার সঙ্গে? আর এরপরে ঘটনা চলে যায় তারও আগে। একদিন সন্ধ্যা যখন বাইরে দাঁড়িয়েছিল, মেঘনা তার সামনে দিয়ে চলে যাচ্ছে, তখনই কাব্যা মেঘনাকে ডাকতে ডাকতে পেছন থেকে আসে। আর তখনই কাব্যা দুম করে সন্ধ্যার হাত থেকে ফোন নিয়ে মেঘনাকে কল করে আর বলে, ছেলেটা তো একাই যেতে পারবে, তুই আগে আমাকে পৌঁছে দে। আর এইভাবেই কিছুটা তাড়াহুড়োর মধ্যে কাব্যা আর সন্ধ্যার পরিচয় হয়। আর এরপরে একদিন সন্ধ্যা সুপার শপে কিছু মার্কেট করতে গেলে সেখানে হুট করে কাব্যা আর মেঘনার সঙ্গে দেখা হয়ে যায়। আর সেখানে তারা তিনজন অনেকক্ষণ গল্পও করে। আর এরপর সন্ধ্যা যখন বিল পেমেন্ট করতে যাবে তখন কাব্যা আর মেঘনা বলে, সবকিছুই তো দেখছি তুমি তোমার স্বামীর পছন্দেই নিয়েছো, তাহলে নিজের জন্য কি নিয়েছো? তখন সুপার শপের সেই মেয়েটি বলে, ম্যাম নিজের জন্য এই চকলেটটি নিয়েছে, এই চকলেটটি তার খুবই পছন্দ, তিনি সবসময় এই চকলেট বক্সটি নেন। আর এরপর দেখা যায় রোহিত স্যান্ডি আর সিক্স সেন্স কোথায় যেন যাচ্ছে। তখন রোহিত সন্ধ্যার ফ্ল্যাটে এসে কাব্যাকে চাবি দেয়। আপনারা হয়তো ভাবছেন এরা এখানে কেন, আসলে তারা মার্কেট করার পর সন্ধ্যার সঙ্গে আড্ডা দেওয়ার জন্যই এখানে এসেছে। এরপর কাব্যা একটি মডার্ন ড্রেস বের করে বলে, দেখো তো কেমন লাগছে? সন্ধ্যা বলে, সুন্দর লাগছে, কিন্তু এটা তো তোমার গায়ে হবে না। তখন কাব্যা বলে, এটা আমি তোমার জন্য কিনেছি। সন্ধ্যা একটু চমকে ওঠে, কারণ সে তো এরকম ওয়েস্টার্ন ড্রেস পরে না, সবসময় শাড়ি পরে। সন্ধ্যা পরতে না চাইলেও তারা দুইজন জোর করেই সন্ধ্যাকে এই ড্রেসটি পরায়। আর এই ড্রেসটি পরার পর সন্ধ্যাকে দেখতে অনেক সুন্দর লাগে। আর সন্ধ্যা নিজেও জানতো না তাকে এই ড্রেসটি পরার পর দেখতে এতটাই সুন্দর লাগবে। আর তারা দুজনও সন্ধ্যার বেশ প্রশংসা করে। এরপর তারা সন্ধ্যাকে বাই বলে সেখান থেকে চলে যায়। আর এর পরের দিন মেঘনা সন্ধ্যার কাছে এসে বলে আজকে তার জন্মদিন। তখন সন্ধ্যাও মেঘনাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তখন কাব্যা উঠে বলে, শুধু উইশ করলেই কি হবে, গিফট দাও। সন্ধ্যা তো কোনো গিফট নিয়ে আসেনি, সে একটু লজ্জায় পড়ে যায়। তখন কাব্যা বলে, দাঁড়াও আমি গিফট নিয়ে আসছি। তখন সে সন্ধ্যার সেই পছন্দের 5 স্টার চকলেটগুলো নিয়ে আসে। সন্ধ্যা তখন একটি চকলেট মেঘনাকে দেয়। আর কাব্যা চকলেটের বাটিটি রাখতে গিয়ে আরো 2টি চকলেট নিয়ে সে একটি সন্ধ্যাকে দেয় আর একটি নিজেও খায়। আর একটু পরে তারা দুজন সেখান থেকে চলে যায়। কিন্তু তারা দুজন যেতে না যেতেই সন্ধ্যার মাথা কেন জানি ঘুরিয়ে ওঠে। সন্ধ্যাকে দেখে যেন মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। আর ঠিক তখনই দেখা যায় সামনের ফ্ল্যাট থেকে রোহিত টাল হয়ে বাইরে বের হচ্ছে। আর রোহিত মাতাল অবস্থাতে সন্ধ্যার দিকে এগিয়ে আসতে থাকে। এরপর সিন চলে আসে সেই যে কাব্যা সন্ধ্যাকে একটা ওয়েস্টার্ন ড্রেস গিফট করেছিল তার পরের ঘটনায়। সেই দিনও তারা ফ্রিতে মাল খাওয়ার জন্য রোহিতের ফ্ল্যাটে আসে। তারাও মদ খেতে খেতে বলে, সন্ধ্যা দিদিকে আজকে ওই ড্রেসটাতে দেখতে অনেক সুন্দর লাগছিল। সত্যিই সন্ধ্যা দিদির স্বামী অনেক লাকি যে তার মতো একটা সুন্দরী বউ পেয়েছে। আর এই কথাগুলো মালখোর রোহিত ঠিকই শুনছিল। আর যেই সন্ধ্যাকে সে এতদিন দিদি মনে করত, সেই সন্ধ্যার উপরেই কুনজর দিতে শুরু করে সে। আর এরপর থেকেই সে সন্ধ্যাকে কাছে পেতে চায়। কি করে বা সে সন্ধ্যাকে কাছে পাবে তারই প্ল্যান করতে শুরু করে। প্ল্যান মোতাবেক রোহিত একটি চকলেটে ইনজেকশন পুশ করে কি যেন ঢোকাতে থাকে। আর এটা সেই 5 স্টার চকলেট, যে চকলেট সন্ধ্যার অনেক বেশি প্রিয়। কিন্তু রোহিত এই কাজটা কি করে করবে? আসলে এই কাজটা রোহিত নয়, কাব্যা করেছিল। রোহিতের সেই ইনজেকশন করা চকলেট সে নিজের ব্যাগ থেকে বের করে আর সন্ধ্যার চকলেটের মধ্যে থেকে একটা চকলেট নিজের হাতে নেয়। ইনজেকশন পুশ করা চকলেটটাই সে সন্ধ্যাকে দেয়। আর যেটা খাওয়ার পরে সন্ধ্যা একেবারে টালমাটাল হয়ে যায়।
আর এরপর সিন আবারও বর্তমানে আসলে দেখা যায় রোহিত এসে সন্ধ্যার গায়ে হাত দিচ্ছে। সে সন্ধ্যাকে কোলে করে বেডরুমে নিয়ে যায় আর দরজাটা লক করে দেয়। কিছুক্ষণ পর হলে দেখা যায় রোহিত চলে যাচ্ছে আর বলছে, যা হয়েছে সবকিছু ভুলে যেও, আর হ্যাঁ তোমার বরকে আবার বলতে যেও না, সে কিন্তু সহ্য করতে পারবে না। আর এরপরেই আমাদের সন্ধ্যাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আর দেখা যায় তার চোখ বেয়ে পানি পড়ছে। আর তখনই সিন চলে আসে সেইখানে যেখানে সন্ধ্যা তার স্বামীকে কিছু বলতে না পেরে হাউমাউ করে কাঁদছিল। আর তখনই আমরা বুঝতে পারি কেন সন্ধ্যা এতদিন ধরে তার স্বামীকে এড়িয়ে চলছিল, মন খারাপ করে বসে থাকছিল। আর সিন তখনই আবারও নয়নার কাছে চলে আসে। কিন্তু এখানে প্রশ্ন একটা থেকেই যায়, সন্ধ্যা আর রোহিতের কাহিনী তো আমরা জানতে পারলাম, কিন্তু এসবের সঙ্গে ঋষির কি সম্পর্ক? সে কেনই বা ছাদ থেকে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিল? আর সিন তখনই আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেই দিন ঋষির গার্লফ্রেন্ড সবাইকে চিকেন রান্না করে খাইয়েছিল, ঠিক তার পরের দিন দেখা যায় সেখানে তারা তিনজন আর ওই মেয়ে দুটো আবারও মদ খেতে শুরু করেছে। আর তখন রোহিত আবারও মদ খেয়ে মাতাল হয়ে শ্রাবণীর আগের দিন ড্রেস চেঞ্জ করে আসার দৃশ্যটা মনে করছে। আর যখন শ্রাবণী রান্না করছিল তখন রোহিত শ্রাবণীর দিকে কুনজরে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। আর ঠিক তখনই রোহিত উঠে গিয়ে শ্রাবণী আর ঋষির রুমের দরজাটা নক করে। ঋষি দরজা খুললে বলে, কি হয়েছে? তখন রোহিত বলে, শ্রাবণীর সঙ্গে আমি কথা বলবো, তুই বাইরে বেরিয়ে আয়। তখন ঋষি বলে, মানে? আর তখনই রোহিত ঋষির গেঞ্জি ধরে তাকে টেনে বাইরে বের করে ফেলে দেয়। রুমের ভেতরে ঢুকে রোহিত দরজাটা লাগিয়ে দেয়। ঋষি দরজা ধাক্কাতে শুরু করে। আর তখনই রোহিত লোলুপ দৃষ্টি নিয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে এগিয়ে আসতে শুরু করে। শ্রাবণী নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে থাকলেই রোহিত তখনই তার চুলের মুঠি ধরে তাকে মেঝেতে ফেলে দেয়। শ্রাবণী মাথায় আঘাত পেয়ে চিৎকার করতে থাকে। আর তখনই রোহিত ঘরে থাকা সোফাটা নিয়ে সে শ্রাবণীর ওপরে এমন ভাবে দেয় যাতে করে শ্রাবণী ইচ্ছে করলেও বাইরে বেরোতে না পারে, যার ফলে শ্রাবণী চিৎকার তো করতে থাকে কিন্তু সোফার নিচ থেকে সে কিছুতেই বের হতে পারে না। আর অন্যদিকে ঋষিও চেষ্টা করছে দরজা খোলার। আর এরপর রোহিত বের হয়ে আসলে ঋষি তাকে মারার জন্য যায়, কিন্তু হুট করে রোহিত হেসে দেয়। আর ঋষি পেছন ফিরে দেখে স্যান্ডি আর সিক্স সেন্সও শ্রাবণীর রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। সে দৌড়ে গিয়েও তাদেরকে আটকাতে পারে না। স্যান্ডি আর সিক্স সেন্সও লোলুপ দৃষ্টি নিয়ে শ্রাবণীর দিকে এগিয়ে আসে। শ্রাবণী স্যান্ডিকে থাপ্পড় মারতে গেলে শ্রাবণীর হাতে সে কামড় দিয়ে বসে আর শ্রাবণী ব্যথায় চিৎকার করতে থাকে। আর অন্যদিকে আমাদের দেখা যায় ঋষি যখন দরজা ধাক্কাচ্ছিল রোহিত এসে পেছন থেকে তাকে একেবারে জাপটে ধরে বসে। ঋষি সেই মেয়ে দুটিকে জাগানোর অনেক চেষ্টা করে কিন্তু সেই মেয়ে দুটো মাতাল হয়ে সেখানেই পড়ে থাকে। আর অন্যদিকে দেখা যায় স্যান্ডি আর সিক্স সেন্সও রোহিতের মতোই শ্রাবণীর সঙ্গে খারাপ কাজগুলো করে বের হয়ে আসে। দরজা খোলা দেখে ঋষি শ্রাবণীর কাছে দৌড়ে আসে আর সে শ্রাবণীকে এমন অবস্থাতে দেখে শোকে পাথর হয়ে যায়। সে শ্রাবণীর গায়ে একটা চাদর বিছিয়ে দেয় আর দরজাটা লাগিয়ে বাইরে বের হয়ে আসে। এসে সে নিজের গায়ের সমস্ত জোর দিয়ে রোহিতের উপর আক্রমণ করে, রোহিতকে খুব বাজেভাবে মারতে শুরু করে। সিক্স সেন্স ঋষিকে আটকাতে আসলে সে সিক্স সেন্সের মাথাতেও একটি মদের বোতল মারে আর তাকেও মারতে শুরু করে। আর এইসব আওয়াজে যখন মেয়ে দুটির হুঁশ ফিরে আসে তখন তারা দুজন পালিয়ে যায় আর তাদের চারজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। আর ঋষি এক এক করে সিক্স সেন্স আর স্যান্ডির উপরে নিজের বদলা নিয়ে নেয় আর বাকি থাকে রোহিত। আর সে একটি গ্যাস সিলিন্ডার টানতে টানতে নিয়ে সে রোহিতের মাথায় আঘাত করে আর তারা তিনজন সেখানে মারা যায়। আর ঋষিও নিজের প্রাণপ্রিয় ভালোবাসার মানুষের সঙ্গে হওয়া এমন জঘন্য কাজের প্রতিশোধটা সেই তিনজনের কাছ থেকে নিয়ে নেয়। শ্রাবণী বাইরে এসেছে দেখে ঋষি তাকে সান্ত্বনা দেয় আর বলে, তুমি ভয় পেও না, আমি আছি। তখন শ্রাবণী বলে, ভুল আমারই, তোমার কথা শুনিনি আমি, তোমার কথা না শুনে আমি এখানে চলে এসেছি। ঋষি বলে, না শ্রাবণী, এমনটা বলো না, আমি কালকেই তোমাকে বিয়ে করব। কিন্তু শ্রাবণী কোনো কথাই শোনে না বা কোনো কথাই বলে না। ঋষি বলে, আমরা অন্য কোনো শহরে গিয়ে নতুন জীবন শুরু করব, দেখবে সব ঠিক হয়ে গেছে। শ্রাবণী কিছু বলছে না দেখে ঋষি খুবই ভয় পায় আর বলে, তুমি প্লিজ কথা বলো, কিছু বলছো না কেন? আর হুট করে শ্রাবণী কেন জানি ঋষির দিকে মায়া ভরে তাকায়
আর একটু পরেই সে ব্যালকনি থেকে নিচে ঝাঁপ দিয়ে দেয়। আর শ্রাবণীকে বাঁচানোর জন্য ঋষিও শ্রাবণীর পেছন পেছন ঝাঁপ দিয়ে বসে। তার মানে সেই দিন ঋষি শ্রাবণীর পেছন পেছনই ঝাঁপ দিয়েছিল, একা ঝাঁপ দেয়নি। আর ঠিক সেই সময় শ্রাবণীর বাবা এবং ঋষির মা চলে আসে। আর নিজেদের সন্তানদের এমন অবস্থা দেখে তারা খুবই ভেঙে পড়ে। ঋষি আর শ্রাবণীকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সিন আবারও বর্তমানে ফিরে আসে। সেখানে আমরা দেখতে পাই নায়না ঋষির কাছে এখনো চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ তো আমরা ঋষির অবস্থা দেখলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে শ্রাবণীর অবস্থা কি? আর ঠিক তখনই দেখানো হয় শ্রাবণীকে। আসলে সে হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেছে। আর এরপর শ্রাবণীর পেছনেই দেখানো হয় যে ঋষিও মারা গেছে। শ্রাবণীর বাবা এবং ঋষির মা সন্তানের লাশের সামনে বসে অঝরে কাঁদতে থাকে। আর সিনটা চলে আসে গৌতমের কাছে। নায়না নিজের বন্দুকটা গৌতমের সামনে রাখে আর বলে, স্ত্রী যদি ভুল পথে পা বাড়ায় তাহলে তো স্বামী হিসেবে তোমার দায়িত্ব ছিল তাকে সঠিক পথে নিয়ে আসার। তুমি তা না করে তাকে খুন করে বসলে কেন? কিন্তু এবারও গৌতম কোনো কথার উত্তর না দিলে নায়না রেগে গিয়ে বলে, চুপ করে কেন আছো? সত্যি করে বলো তুমি এমনটা কেন করেছো? গৌতম এবারও নায়নার কোনো কথারই উত্তর দেয় না, যার কারণে নায়না বিরক্ত হয়ে জানলার পাশে গিয়ে দাঁড়ায়। আর ঠিক তখনই ধাম করে বন্দুকের গুলির আওয়াজ আসে। নায়না চমকে উঠে পেছন ফিরে দেখে গৌতম নায়নার বন্দুকটা নিয়ে নিজের মাথাতেই শুট করেছে। গৌতম তো সেখানেই মারা গেল। কিন্তু নায়না তার প্রশ্নের উত্তরটা এখনো পেল না যে গৌতম কি কারণেই বা তার স্ত্রীকে হত্যা করেছে। আসলে এখানে সবচাইতে বড় টুইস্ট কি জানেন? শ্রাবণী এবং সন্ধ্যার সঙ্গে যা কিছু হয়েছে সবকিছু শুধুমাত্র আমরাই দেখতে পেয়েছি। ঋষি বা গৌতম নায়নাকে কোনো কিছুই বলেনি, যার কারণে নায়না এখনো বুঝতে পারছে না যে গৌতম কেন তার বউকে হত্যা করেছে। আর এটারই উত্তর খোঁজার জন্য নায়না আবারও পুনরায় ইনভেস্টিগেশন করতে শুরু করে। আর এরপর সিন কাট হয়ে চলে আসে নায়নার কেবিনে, যেখানে দেখা যায় নায়না চুপচাপ বসে আছে। আর দেখা যায় সেখানে গৌতম এবং সন্ধ্যার পরিবারের মানুষজনও বসে আছে। গৌতমের মা তখন কাঁদতে কাঁদতে নায়নাকে বলে, আমার গৌতম এতটাও খারাপ ছিল না যে সে তার ভালোবাসার মানুষকে সন্দেহের বশে খুন করবে। গৌতমের বাবা তখন বলে, ম্যাডাম প্লিজ আমাদেরকে বলুন আসলে কি হয়েছিল, আর প্লিজ আমাদেরকে সত্যটাই বলবেন, কারণ আপনার কথার উপরেই ডিপেন্ড করবে গৌতম আমাদের ভালোবাসার হয়ে থাকবে নাকি ঘৃণার। কিছুক্ষণ চুপ করে থেকে নায়না বলতে শুরু করে। তখন সিনটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় নায়না যখন কোনো ক্লুই পাচ্ছিল না, শেষমেশ সে সেই জায়গাতে এসে হাজির হয় যেখানে গৌতম তার স্ত্রীর বডিটাকে জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু এখানে এসেও নায়না কিছুই পায় না, যার কারণে সে ভাবতে থাকে হয়তোবা এই প্রশ্নের উত্তরটা অজানাই থেকে যাবে। যখনই সে এই কথা ভেবে চলে যাবে, দূরে মন্দিরের সামনে সে একটা কাগজ দেখতে পায়। কাগজটা হাতে নিলে নায়না দেখতে পায় এটা সন্ধ্যার লেখা চিঠি, যেটা সে তার স্বামী গৌতমকে লিখেছিল। সেখানে লিখেছিল, আমি খুব ভয় পাচ্ছি, আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা নিয়ে নয়, যা আগে ঘটতে চলেছে সেটা নিয়ে। তুমি আমার নীরবতাটাকে সহ্য করতে পারোনি, কিন্তু তুমি যেভাবে আমার সত্যটাকে গ্রহণ করেছো তার জন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসা কত মহান, কিন্তু এই ভালোবাসাটাই এখন আমাকে অস্বস্তি দিচ্ছে। আমরা অন্য সব স্বামী স্ত্রীর মতো একসাথে তো রয়েছি, কিন্তু তাদের মতো করে নেই। বিয়ের পর যখন তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে নিয়ে হায়দ্রাবাদে উঠবে, আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ আমি বাইরের মানুষকে খুবই ভয় পাই। আর আজকে আমি তোমার এই ভালোবাসাকেই ভয় পাচ্ছি, কারণ আমি জানি তুমি আর কখনোই আমাকে বিশুদ্ধভাবে ভালোবাসতে পারবে না, সেটা করুণায় পরিণত হবে। আমার সঙ্গে ঘনিষ্ঠ হতে গেলেই তোমার মনে পড়ে যাবে যে তোমার মতো করে অন্য আরেকজন এটাকে ভোগ করেছে। আর এই সবকিছু ভেবে ভেবেই তোমার ভালোবাসা আমার প্রতি করুণায় পরিণত হবে, যেটা আমি কোনোদিনই সহ্য করতে পারবো না। আমি জানি আত্মহত্যা কোনো সমস্যার সমাধান না, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আমার এই সমস্যার সমাধান শুধুমাত্র এটাই। তোমার কাছে আমি একটাই আবদার করছি, আমার এই মৃত্যুর খবর যেন কোনোদিনই কেউ না জানে, এমনকি আমার বাবা মাও না। তার মানে এখান থেকেই বোঝা যায় যে গৌতম সন্ধ্যাকে মারেনি, বরং সন্ধ্যা নিজেই আত্মহত্যা করেছে।
আর গৌতম যখন সন্ধ্যার বডিটাকে আগুনে পোড়াচ্ছিল তখন সে এই চিঠিটাই পড়ছিল আর অঝরে কাঁদছিল। ন্যায়না তখন গৌতমের পরিবারকে বলে গৌতম সন্ধ্যার শেষ আবদারটা রাখার জন্যই চেয়েছিল যাতে সন্ধ্যার মৃত্যুর খবর কেউ না জানে। তাই সে প্ল্যান করে যে সে সন্ধ্যাকে নিয়ে ইউএসএ চলে যাবে। আর সে তার প্ল্যান মোতাবেক বেঙ্গালুরুতে এসে একটি কমপ্লেন করে যে তার স্ত্রী সন্ধ্যা হারিয়ে গেছে। সবাই তখন ভাবতে থাকে তাহলে গৌতম কেন নিজেকে মারলো। আর ন্যায়না তখন আপন মনে বলে ওঠে গৌতম চায়নি সন্ধ্যাকে ছাড়া বাকি জীবনটা পার করতে। আর এই কথার সঙ্গে সঙ্গে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই সিনেমার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর এমনই সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।